কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি, একাডেমিক কার্যক্রম স্থগিত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন। শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, দাবি ছাত্র দলের। ফ্যাসিস্টদের পুনর্বাসন কাম্য নয় বললেন ফখরুল। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং আওয়ামী সিন্ডিকেটের দৌরাত্ম্যে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, রেমিট্যান্স হারাচ্ছে সরকার, আলোচনায় সংকট কাটানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে নিষিদ্ধই থাকছে রাজনীতি। সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ডাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে টানা কমপ্লিট শাটডাউন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল, যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন শতাধিক। মঙ্গলবারের সংঘর্ষের পর ৫ দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা সহ সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। কুয়েটের একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সংঘর্ষের ঘটনা তদন্তে অধ্যাপক এম.এ. হাশেমকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কুয়েট শাখা ছাত্রদল। লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া দাবি করেন, হামলায় ছাত্রদল কোনোভাবেই দায়ী নয়। ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলার সূচনা করেন। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত নয়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। এদিকে কুয়েট ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক সংকট সমাধানের দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আমাদের ৩৩৪ জন শিক্ষক থাকার কথা, সেখানে ১৬১ জন টিচার রয়েছে এবং ১৭৩টি পদ খালি। আমাদের দেখা যায় যে প্রত্যেকটা ডেপথে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, আমাদের থার্ড ফেজে কমবেট, প্রত্যেকটা টিচার একবারে সংকট। মানববন্ধন কর্মসূচি দিয়েছে এবং আন্দোলনের এই যে কন্টিনিউয়াস বা এই ধারাবাহিকতা চলমান থাকবে। দাবি আদায়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্ব করলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এক আলোচনা সভায় ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ছাত্রদল নেতারা বলেন, শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা মহানগরের নতুন সদস্য সংগ্রহ, পুরনো সদস্য নবায়ন ফর্ম বিতরণের পাশাপাশি গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।
ছাত্রদল নেতাদের অভিযোগ, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে বিভিন্ন জায়গায় ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী নামধারী একটি মহল। কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে তারা বলেন, শিক্ষাঙ্গনে নতুন ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই আওয়ামী লীগ বিভিন্নভাবে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করার মাধ্যমে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পলাতকদের পুনর্বাসন চেষ্টা কাম্য নয়। ১/১১ মতো কিছু ঘটনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। দল গঠন করবে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ ১৭ বছর পর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রায়ের পর্যবেক্ষণে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন আদালত। অন্যদিকে রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। কাজীপাপুর প্রতিবেদন। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রধান ও ২০২৩-এ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলা চলাকালীন মৃত্যুবরণ করায় ৩ আসামির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ৬৮ জনের মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুপক্ষের যুক্তিতর্ক শেষে খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হয়। খালাসের রায় দেয় আদালত। বিএনপি সরকার ক্ষমতায় আসলো ১/১০/২০০১ সালে। এর আগে নাইকোর যে দুর্নীতি যা হয়েছিল সব শেখ হাসিনা সরকার আমলে হয়েছিল। শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে শেখ হাসিনা নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ওয়াজেদ ওনার বিরুদ্ধে অভিযোগ যা ছিল তা খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন। তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং তৎকালীন দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নির্মাণ কোম্পানিগুলোকে লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রমিক কল্যাণ তহবিলের লভ্যাংশের নির্ধারিত অংশ জমা না দিলে সরকারি কাজ পাবে না বলেও জানান তিনি। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সাবমেরিন কেবলস পিএলসির পক্ষ থেকে কোম্পানির লভ্যাংশের 0.5% হিসেবে 1,06,17,214 টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে হস্তান্তর করা হয়। রাজধানীর উত্তরায় সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও 2 কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হামলায় ব্যবহৃত রামদা দুটি উদ্ধার করা হয়। বুধবার রাজধানীর উত্তরা জোনের ডিসি রৌনক জাহান জানান, হামলায় জড়িত পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন SU সেলিম। গেল সোমবার রাত 9টার দিকে উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়। উত্তরা ও আশপাশের এলাকার বখাটে তরুণরা তুচ্ছ একটি ঘটনায় বড় বড় রামদা ও ধারালো অস্ত্র হাতে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এই দম্পতির উপর। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে ব্রিফিংয়ে উত্তরা জোনের ডিসি রৌনক জাহান জানান, উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে পথচারী দম্পতির উপর হামলা চালায় বখাটে কিশোর গ্যাং। শব্দ করে যখন তারা যাচ্ছিল, এই ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিকশা আরোহী। তখন এই দম্পতি সেই রিকশা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে তাদের একজন ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে। নিয়মিত গ্রেফতার অভিযান সত্ত্বেও উত্তরা সহ রাজধানী জুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না স্বীকার করে এর জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে জানান ডিসি রৌনক জাহান। এটার জন্য আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় এবং শিশুদের জন্য যারা আছেন তারা সবাই মিলেই হয়তো গ্র্যাজুয়ালি এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব। কিন্তু আমরা প্রতিদিনই তাদের বিরুদ্ধে আমরা ড্রাইভ দিই এবং প্রতিদিনই আমাদের আটক থাকে। হামলায় অংশ নেয়া কিশোর গ্যাংয়ের সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী হামলায় ব্যবহৃত রামদা ও ধারালো অস্ত্রসহ আলফাজ, সাইফ ও সজীব নামের আরও 3 গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত শিশুর পর্যাপ্ত চিকিৎসা নেই। যেটুকু আছে তাও সাধ্যের বাইরে হওয়ায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। ব্যয় সামলাতে না পেরে প্রায় 40% ক্যান্সার রোগীর পরিবার মাঝপথে চিকিৎসা ছেড়ে দিচ্ছে। মহাখালী ক্যান্সার হাসপাতালে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসের আলোচনায় এসব তথ্য উঠে আসে। উষা ফেরদৌসের প্রতিবেদন। বছরে গড়ে 13,000 হিসাবে গেল 1 দশকে দেশে অন্তত 1,30,000 শিশু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। 2024 সালে কেবল জাতীয় ক্যান্সার হাসপাতালে অনূর্ধ্ব 4 বছর বয়সী 8,000, 5 থেকে 14 বছর বয়সী 15,000 এবং 16 থেকে 24 বছর বয়সী প্রায় 12,000 নতুন ও পুরাতন রোগী ক্যান্সারের চিকিৎসা নিয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয় সর্বনিম্ন 81,000 টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। আমার সয় সম্বল যতটুকু আছে সবকিছু বিলীন করি। 2.5 লাখ থেকে 3 লাখের মতো লইব একটা খরচ হয়েছে। এখন আর আমি আগে দিয়ে যাইতে পারি না, আর খরচটা আর চালাইতে পারি না। 9 লাখ টাকা খরচ করে ফেলেছি, এখনো চিকিৎসা চলতেছে। চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব সহ নানা কারণে অনুন্নত দেশে ক্যান্সার রোগ ভালো হওয়ার সম্ভাবনা 30% কম। ট্রেনি ডাক্তার দেখছি, সব রোগী মারা যাও, আমরা ছিলাম কিলার, এখন হয়েছে আমরা কিউরার। অনেকেই রোগ ধরার পরেও সরাসরি চলে গেছেন, এই সংখ্যা কিন্তু কম নয় আমাদের দেশে। বিশেষজ্ঞরা বলছেন যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় তাহলে 90% বেশি ক্যান্সার রোগ নিরাময় সম্ভব। উন্নত বিশ্বে যত রোগী আছে তাদের শতকরা 80% ভালো হয়ে যাচ্ছে, আর আমাদের মতো গরিব দেশে যত রোগী আছে শতকরা 20% ভালো হচ্ছে। এই ক্যান্সার রোগীদের পকেট থেকে খরচ করে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না। এক্ষেত্রে সরকারের পাশাপাশি আমরা আহ্বান জানাই যে সব আমাদের দেশে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি আছে, যাতে ধনী লোক আছে বা ধনী কোম্পানি আছে, তারা যদি আমাদের সাহায্য করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রায় 15 লাখ ক্যান্সার রোগী রয়েছে এবং প্রতি বছর 1.5 থেকে 2 লাখ নতুন রোগী শনাক্ত হয়। আমাদের চেষ্টা যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমরা সেভাবে চেষ্টা করি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিশাল বাজার থাকার পরও সিন্ডিকেটের কারণে থমকে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে 2 দফায় বন্ধ হয়ে যায় বাজারটি।
বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কোনো বিকল্প নেই। শ্রমশক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। বাংলাদেশ থেকে 1978 সালে প্রথমবারের মতো মালয়েশিয়া যায় মাত্র 23 জন শ্রমিক। বর্তমানে সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 14.5 লাখেরও বেশি। শতকরা হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের পরিমাণ কম বেশি 9%। আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়মের কারণে 2018 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এই 3 বছর পর কর্মী প্রতি 78,900 টাকার চুক্তিতে বাজার উন্মুক্ত হলেও নেওয়া হতো প্রায় 5.5 লক্ষ টাকা। খরচ তো 5 লাখ টাকা। আমরা খালি শুনি, কাজের মতো তা না। মামাই নিতেছে বলতে ব্যাংকা নিতেছে, এজেন্সি নিতেছে, টিকিট মিকেট মিলায় সব মিলে 5 লাখ টাকার মতো লাগতেছে। জনগণের সাথে প্রতারণা করে অধিক পরিমাণে টাকা নিচে আত্মসাৎ করেছে, এটার জন্য ক্ষতিগ্রস্ত আমরা। অভিযোগ আছে 2022 থেকে 2024 সালে মে পর্যন্ত 4,94,180 জন কর্মীর কাছ থেকে এই সিন্ডিকেট হাতিয়ে নেয় 20,000 কোটি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 3 সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে যুক্ত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক দাতুশ্রী নূর আমিন। বিগত সরকারের সর্বোচ্চ লেভেল থেকে সিন্ডিকেটকে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং সিন্ডিকেটটা করেছিল সাবেক সরকারের মন্ত্রী, বেশ কয়েকজন এমপি ছিল। এই সিন্ডিকেশনটা মালয়েশিয়া বাংলাদেশি বংশোদ্ভূত আমিন নূর সেখানে করেন। বাংলাদেশে নিয়ন্ত্রণ করেন রুহুল আমিন স্বপন, বাইরের সাবেক মহাসচিব ছিলেন। 1,52,000 টাকা করে প্রত্যেকটা কর্মীকে অতিরিক্ত শুধু সিন্ডিকেটকে দিতে হয়েছে। অনিয়মের জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য এই শ্রমবাজারের দরজা বারবার কেন বন্ধ হচ্ছে তা অনুসন্ধানের প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন। মালয়েশিয়ান সরকারের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে যদি মালয়েশিয়াতেও সে তদন্ত চালানো যায়। মানব পাচার বা অভিবাসনের ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলোর যথাযথ প্রয়োগ নাই, মামলা হয় না, মামলা হলেও মামলার কোনো রকম সুরাহা আমরা দেখি না, দীর্ঘসূত্রিতা হয়, অন্যান্য মামলার ক্ষেত্রেও যেমন হয়। মালয়েশিয়াতে যারা এই অবৈধ প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছে তাদের ব্যাপারে তো বাংলাদেশের আইন দিয়ে কোনো রকম কিছু করা যাবে না। সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ান সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে গত 10 বছরের মালয়েশিয়ায় অভিবাসন সেক্টরের একটা মূল্যায়ন করা যেতে পারে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চুক্তিতে কি থাকা দরকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির 4র্থ প্রধান গন্তব্য মালয়েশিয়া। 2020-21 অর্থ বছরে দেশের রেমিটেন্স প্রবাহের প্রায় 10% এসেছে দেশটি থেকে। 2021-22 অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে $1.02 বিলিয়ন দাঁড়ায়। পরের অর্থ বছরেও অব্যাহত ছিল এই নিম্নমুখী প্রবণতা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার সংবিধানে হাত দিতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। চলতি বছর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা জানান তিনি। আর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার উপর কর্মশালার আয়োজন করে শাহলী থানা বিএনপি। এতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। এই সময় আমিনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। জনগণের সরকার ছাড়া কখনোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে নতুন ভাবে ঢেলে সাজানো, নতুন ভাবে পুনর্গঠন করা কখনোই সম্ভব হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। ইনু সরকার গত 6 মাসে কোন সেক্টরে স্থিতিশীলতা আনতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। সিভিল প্রশাসন বলেন, সাধারণ জনজীবন বলেন, গণমাধ্যম বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন,
কোথাও এখন পর্যন্ত স্থিতিশীলতা আসে নাই। কর্মশালা আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বলেন, নির্বাচিত সরকার ছাড়া কেউ সংবিধান সংস্কার করতে পারবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দিয়েছি, যেটা বর্তমান বাংলাদেশে সকল যৌক্তিক এবং বাস্তবসম্মত সংস্কারের মূল ভিত্তি, এটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিপালন করতে পারবে। যারা জনগণের ভোটে নির্বাচিত না, তারা কোনো সংস্কার যেখানে সংবিধানে হাত দেওয়া যায় সেটা করার ক্ষমতা রাখে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলেও আশা জানান মাহাদি আমিন। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজিত হবে এবং তার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড লা রিব নিয়ে এলো ঈদ কালেকশন 2025, যার থিম মুভমেন্ট, অর্থাৎ গতি, সংযোগ ও অগ্রযাত্রা। কালেকশনে রয়েছে পুরো পরিবারের জন্য ম্যাচিং কম্বো, মিনিমি ডিজাইন এবং নারীদের জন্য পার্টি, এনথিক ও ক্যাজুয়াল পোশাক। পুরুষদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, টিন ও কিডসদের জন্য ফেস্টিভ কালেকশনও থাকছে। এবার ফ্যাশনে যুক্ত হয়েছে AI প্রযুক্তি ভার্চুয়াল ট্রায়াল রুম, যেখানে অনলাইনে পোশাক ট্রাই করা যাবে। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মুন্নুজান নার্গিস। দেশের বাইরের খবর। জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া US অ্যাটর্নিদের বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে US অ্যাটর্নি কর্মরত আছেন 93 জন। এদিকে ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তা বন্ধের আদেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে কয়েকটি ক্ষেত্রে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছে, এমন অভিযোগে ক্ষমতা গ্রহণের পরই বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সকল US অ্যাটর্নিদের বরখাস্তের আদেশ দেন তিনি। এর আগে পূর্ব সতর্কতা ছাড়াই 20 জন অভিবাসন বিচারককে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বেশি রাজনীতিকরণ হয়েছে। এজন্য তিনি বাইডেন আমলে নিয়োগ পাওয়া সকল অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টের 93 জন US অ্যাটর্নি আছেন। এক একজন অ্যাটর্নি একটি ডিস্ট্রিক্ট কোর্টের দায়িত্বে থাকেন। প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটর্নিরা কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক হলেও ভারতের জন্য তা সুবিধা নিয়ে আসতে পারেনি। যুক্তরাষ্ট্র থেকে চড়া মূল্যে তেল কেনার নির্দেশনার পর এবার ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তাও বন্ধের আদেশ দিয়েছেন ট্রাম্প। ভারতের ভোটারদের বুথমুখী করতে এ অনুদান দিত যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এ অনুদান বাতিলের ঘোষণা দেয়। এদিকে অটো আমদানি, ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাড়ির ওপর নতুন শুল্ক 2 এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ে এ ধরনের সিদ্ধান্ত বলেও জানান ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগ থেকে প্রথমবারের মতো নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্তের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বৃহস্পতিবার দুপুর 12টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে ফের ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হবার প্রত্যয় জানালেও দুবাইয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে যায় টাইগাররা। তার ওপর প্রথম ম্যাচে প্রতিপক্ষ শিরোপা প্রত্যাশী ভারত। তাই যাত্রাটা যে মোটেও সহজ নয় তা ভালোই জানে শান্ত বাহিনী। মুদাসির আলীর প্রতিবেদন। সময়টা 2017 সাল। ইংল্যান্ড ও ওয়েলসে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম আসর। সেবার বহুদূর এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্নভঙ্গ হয় সেমিফাইনালে গিয়ে। টিম ইন্ডিয়ার কাছে 9 উইকেটে হেরে বিদায় হয় বাংলাদেশের।
8 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই ভারত। দিবারাত্রির ম্যাচ হওয়ায় যদি ফিল্ডিং পায় সেক্ষেত্রে স্পিন অ্যাটাকেই হতে পারে মোক্ষম অস্ত্র, কেননা তুলনামূলকভাবে দুবাইয়ের এই মাঠ স্পিনার সহায়ক। এক্ষেত্রে প্রত্যাশা থাকবে নাসুম মিরাজ ও রিশাদের উপর। টাইগার শিবিরে পেসারদের ভালো করার একটা সম্ভাবনাও আছে, কিন্তু এ মাঠে যে রান তোলা কঠিন তাও নয়। এছাড়াও ভারতের ব্যাটিং লাইন শক্তিশালী। শুরুর দিকে রোহিত, শুভমান, কোহলিকে সাজঘরে ফেরাতে পারলে টিম ইন্ডিয়ার রানের গতি কমিয়ে আনা যাবে। বাংলাদেশের ব্যাটিং লাইনে যে দুর্বলতা আছে তা অস্বীকার করার উপায় নেই, তবে ভারতীয় দলে বুমরা না থাকাটা খানিকটা স্বস্তিদায়ক। যদি আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, সেক্ষেত্রে বড় রান স্কোর করতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে। বাংলাদেশ কতটা এগোতে পারবে এই মেগা ইভেন্টে তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট বোদ্ধাদের। অজি কিংবদন্তি রিকি পন্টিং তো বলেই দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে পারে। তবে আশার কথা শুনিয়েছেন ভারতের মুরালি কার্তিক। শিরোপার দৌড়ে ভারতের সঙ্গে বাংলাদেশকেও রেখেছেন তিনি। এ পর্যন্ত সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে 41 বারের মুখোমুখিতে ভারতের 32টির বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে, আর ওয়ানডে বিশ্বকাপে 5 বারের দেখায় 4টিতেই জিতেছে ভারত। বাংলাদেশ কেবল একবার জিতেছে, তাও 2007 সালে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কুয়েটে নিষিদ্ধ হয়ে থাকছে রাজনীতি, একাডেমিক কার্যক্রম স্থগিত 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, দাবি ছাত্র দলের। ফ্যাসিস্টদের পুনর্বাসন কাম্য নয় বললেন ফখরুল। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা, আদালতের পর্যবেক্ষণ। এবং আওয়ামী সিন্ডিকেটের দৌরাত্মে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, রেমিটেন্স হারাচ্ছে সরকার, আলোচনায় সংকট কাটানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।